ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, চলে গেলাম আরও একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 8-এর সমীকরণ গঠন ও সমাধান প্রশ্ন থেকে 19 যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে কিছু অঙ্ক তোমাদের করা। এই অঙ্কগুলো তোমরা অনেকেই হয়তো ভালো করে বুঝতে পারো না। তোমাদের যে টিউশন টিচার বা অন্যান্য ক্ষেত্রে তোমরা ইউটিউব ফলো করতে পারো, সেখানে তোমরা জাস্ট ভিডিওটা দেখো, কিন্তু অঙ্কগুলো তোলাই সার হয়ে থাকে বা ভিডিও হয়তো দেখাই তোমাদের ব্যর্থকতা হয়ে যায়। ঠিকভাবে অঙ্ক তোমরা বুঝতে পারো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন অনুপ্রেরণামূলক একটা ভিডিও শুরু হতে চলেছে। যে ভিডিওটা দেখার পরে এই সমীকরণ গঠন ও সমাধান যে কাঠিন্য এই চ্যাপ্টারের, সেটা আর কোনোদিন থাকবেই না। এর মূল কারণ হয়তো আমি বলছি এখন তোমাদের ভিডিও শুরুতে খারাপ লাগতে পারে, কিন্তু দয়া করে ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি মুখে বলছি না, কাজেও হয়তো সেটা হবে। মূল কারণ সমীকরণ গঠন ও সমাধানের যে শর্তগুলো থাকে সেই শর্তগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো না, বা সমীকরণের সমাধান করতে গেলে ঠিক কোন কোন সূত্র অ্যাপ্লাই করে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় সেগুলো হয়তো তোমরা জানো না। আর ঠিক সেইগুলোই নিয়ে আমি এসেছি যে কীভাবে স্টেপ বাই স্টেপ এবং প্রশ্নগুলো পড়ে ধাপে ধাপে কীভাবে করবে। চলো শুরু করা যাক। মূল বিষয় যেটা হয় আমাদের এখানে সমীকরণ বলতে, ধরো এই 2x + 5 = 3, এটা হলো একটা সমীকরণ, x এর একঘাত সমীকরণ। আবার কোথাও এমনও থাকতে পারে 3x + 5 = 2x + 3, এরকম ধরনের হতে পারে। এটাও কিন্তু একটা সমীকরণ। অর্থাৎ এই সমীকরণ বলতে সেখানে একটা চলরাশি থাকবে এবং চলরাশির সঙ্গে কিছু ধ্রুবক সংখ্যা বলতে 1 2 3 4, এই যে সমস্ত সংখ্যাগুলো আমরা গণনার জন্য ব্যবহার করি সেইগুলোকেই বোঝানো হচ্ছে, এগুলো থাকে। এবার এই সমীকরণ দুই প্রকারের হয় বা তারও বেশি হতে পারে, কিন্তু তোমাদের সিলেবাস পর্যন্ত এই দুই প্রকারেরই আছে। একটা হলো একঘাত সমীকরণ আর একটা হলো দুই চল বিশিষ্ট সমীকরণ। সেই দুই চল বিশিষ্ট সমীকরণগুলো কেমন, যেমন ধরো 3x + 5y = 8, এই ধরনের সমীকরণগুলো তোমরা ক্লাস 9-এ গিয়ে হবে, তাই এইদিকে আর সময় নষ্ট করছি না। আমাদের এখানে কিন্তু একটা চল বিশিষ্ট কিন্তু একঘাত সমীকরণই থাকবে। এবার এইগুলো কিভাবে সমীকরণ সমাধান করব তার কিছু বেসিক নিয়ম আছে, যে নিয়মগুলো আমি প্রথমে বলে দিই, আবার তোমাদের স্টেপ বাই স্টেপ অঙ্কগুলোর মাঝখানে বলবো। যেমন সমানের এই দিকে যদি কেউ প্লাস থাকে ওকে ওই দিকে নিয়ে গেলে মাইনাস হবে, যদি কেউ এইদিকে মাইনাস থাকে ওই দিকে নিয়ে গেলে সে প্লাস হবে। এদিকে যদি কেউ গুণফল আকারে থাকে ওই দিকে গেলে ভাগ হবে। এবার ভাগ মানে ভগ্নাংশের নিচে অবস্থান করা। এই বিষয়টা হয়তো তোমরা অনেকেই জানো না। ভাগ মানে ওই ক্ষেত্রে ভগ্নাংশের নিচে অবস্থান করা। আমরা ভাগ আকারেও লিখতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে অঙ্ক করার সমস্যা হতে পারে। আর তোমরা যারা মিডিয়াম কোয়ালিটি বা দুর্বল স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে আমার এই পদ্ধতি কিন্তু খুবই ফলপ্রসূ হবে। এবার যদি এখানে কেউ ভাগফল আকারে থাকে, ভাগ মানে হলো অ্যাকচুয়ালি এর নিচে যদি কিছু থাকে, ধরে নাও এক্স আছে, তাহলে সেটাকে যদি সমানে ওই দিকে নিয়ে যায় তাহলে কি হবে, এদিকে ভাগ থাকলে ওদিকে গিয়ে হবে গুণ। গুণ মানে কোথায় চলে যাবে, এটা উপরে গিয়ে গুণ হবে। এই হলো সমাধানের মূল বিষয়বস্তু। আর একটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, ধরো আমি লিখলাম 2x = 6, আমি এখান থেকে x এর মান বার করতে চাই। এইখানে 2 এবং x এর মাঝখানে দেখো কিছু নেই, দুটোর মাঝখানে কিছু নেই মানে কিন্তু গুণ আছে। তাই যদি আমি এখান থেকে x এর মান বের করতে চাই তাহলে এই দিকের দুইটা ওইদিকে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ গুণফল আকারে থাকা এই দুইটাকে আমি ওইদিকে পাঠিয়ে দিতে চাই। তাহলে এই দিকের গুণ ওদিকে গেলে কি হবে, ভাগ হবে। আমি আগেই বলেছি ভাগ মানে কি হয়, নিচে যায়। তারপরে আমরা কাটাকুটি করে 3 2 6 করব। এটা হলো একটা টাইপ। আরেকটা হলো যে কোনো কিছুর আগে, ধরো আমার আছে x + 3 = ধরো 3x + 3 = x + 2, ধরো এই ধরনের কিছু দেওয়া আছে। যখনই আমি এই সমীকরণ সমাধান করব তখনই দেখতে হবে যে রাশিটার মান বের করব সেটা সর্বদা বাম দিকে থাকবে। তাই আমরা এই 3x কে বাম দিকে রাখতে চাই। তো 3x কে যদি আমরা বাম দিকে রাখতে চাই তাহলে ওই x কে আমার এই দিকে নিয়ে আসতে হবে, বাম দিকে নিয়ে আসতে হবে।
এখন এক্স কে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে এক্স এর চিহ্ন কি হবে, এটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়ায়। দেখো এক্স এর আগে কিছু নেই মানে কিন্তু প্লাস আছে, এটা তোমরা খেয়াল রাখবে। কোনো দুটোর মাঝখানে কিছু নেই মানে গুণ, আর কোনো একটা কিছুর আগে কিছু নেই মানে সেটা কিন্তু প্লাস, এটা অবশ্যই খেয়াল করবে। এই হলো সমাধানের মূল বিষয়বস্তু বা সমাধানের মূল নিয়ম। এবার কয়েকটা অঙ্ক করা যাক। আর লেখা অঙ্কগুলোর ক্ষেত্রে একটু মনে রাখবে, ধরো তোমাকে একটা সংখ্যা বা কোনো একটা কিছু তুমি এক্স ধরে নিলে, এটা যদি এক্স হয় তো বললো এক্স এর দ্বিগুণ, দ্বিগুণ মানে কিন্তু ওর সাথে 2 গুণ হবে। বললো 3 গুণ, তাহলে এক্স এর সাথে 3 গুণ হবে। এবার শুধু যে দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 7 গুণ এগুলো বলে না, অনেক সময় আমাদের বলে যে দ্বিগুণের থেকে 2 বেশি বা দ্বিগুণের অপেক্ষা 5 কম, এই জাতীয় কিছু। কারণ দ্বিগুণ অপেক্ষা যদি আমার 2 বেশি বলে, বেশি বললে যোগ হবে, আর যদি কম বলে তাহলে কিন্তু বিয়োগ হবে। এটা একটু খেয়াল রাখবে, বেশি বললে যোগ হবে আর কম বললে বিয়োগ হবে। এখানে যেমন আমি করেছিলাম একটা চলরাশি এক্স তার দ্বিগুণের থেকে 2 বেশি, সেই জন্য দ্বিগুণ মানে 2x, আর বেশি বলেছে বলে +2 নিলাম। এগুলো গেল দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 7 গুণ, বেশি কমের ব্যাপার। কিন্তু অনেক সময় আমাদের বলে 1/3, 1/4, অর্ধাংশ, সেগুলো করব কিভাবে? ধর এক্স যদি চলরাশি হয়, ওর অর্ধাংশ মানে অর্ধেক, মানে 2 ভাগের 1 ভাগ, তাই x/2। 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, তাই x/3। 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, তাই x/4। 1/5 5 ভাগের 1 ভাগ, তাই x/5। এই হলো অঙ্কের মূল বিষয়বস্তু। আর একটা জিনিস এখানে আছে, সেটা হলো ভগ্নাংশ। অনেকেই হয়তো তোমরা জানো না ভগ্নাংশটা কেমন হয়। ভগ্নাংশ হয় লব বাই হর। কোথাও তোমার বললো যে কোনো ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ, তো এখানে লবের সঙ্গে 1 যোগ করে দেবো, এবং হর থেকে 3 বিয়োগ, হর থেকে ধরো 3 বিয়োগ করে দিলাম, করে দিলে ভগ্নাংশটা 5/7 হয়, অর্থাৎ এটা সমান 5/7 বছরে। এরকম ধরনের কিছু জিনিস আমরা পাবো। সবসময় মনে রাখবে ভগ্নাংশটা কিন্তু লব বাই হর হয়। আর কিছু প্রবলেম তোমার এখানে দিতে পারে যে কোনো একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কিভাবে করব। তবে তোমাকে বললো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে আগের সংখ্যা থেকে 10 বেশি, 30 বেশি, এরকম নানান তাল অঙ্ক দিতে পারে। তো সাধারণত আমরা এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কিভাবে লিখি, আমি লিখলাম 23 57, আমি আমার মতো একটা নিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এই 23কে আমরা বলি 2 10 3 23, অর্থাৎ এটাকে আমরা দেখো এইভাবে লিখি 2 গুণ 10 যোগ 3, এটাকে আমরা বলি 5 10 7 57, অর্থাৎ 5 গুণ 10 যোগ 7। আমি যদি আরো একটা নিই, ধরো 96 নিলাম, এটাকে আমরা পড়ি 9 10 7 97, অর্থাৎ 9 গুণ 10 যোগ, এই 9 10 6 96, 9 গুণ 10 যোগ 6। প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করো, এটাকে আমরা বলি একক আর এটা হলো দশক। অর্থাৎ ওই 23-এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হলো 3 আর দশক স্থানীয় অঙ্ক হলো 2। 57-এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হলো 7 আর দশক স্থানীয় অঙ্ক হলো 5। 96-এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হলো 6 আর দশক স্থানীয় অঙ্ক হলো 9। অর্থাৎ এই 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা তার একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক দিলে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা দশক স্থানীয় এর সঙ্গে 10 গুণ করেছি, একক স্থানীয়ের সঙ্গে আমরা অ্যাকচুয়ালি 1 গুণ করেছি, কিন্তু আমি একটা 1 গুণ করা না করা সমান, সেই জন্য দেখাইনি। একক স্থানীয় বলে 1 গুণ, দশক স্থানীয় হলে 10 গুণ হবে। তাহলে যদি আমাদের কোনো একটা সংখ্যা হয় যা xy, তাহলে সেই সংখ্যাটা আমরা কিভাবে লিখব? x গুণ 10 প্লাস y গুণ অন, অর্থাৎ 10x প্লাস y। এই ধরনের অঙ্ক আমাদের দিতে পারে। চলো এবার কোষে দেখি 19-এর তোমাদের বইয়ের 190 পৃষ্ঠার 1 দাগের অঙ্কটা করা যাক। এখানে বলছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সবার প্রথমে অঙ্ক করার আগে যে জিনিসটা তোমাদের বারবার খেয়াল করতে হবে সেটা হলো অঙ্কটা বারংবার পড়ে নেওয়া এবং পড়ে ঠিক কি বলতে চাইছে সেটা বোঝা।
যতক্ষণ না পর্যন্ত তুমি অঙ্কটা নিজে বুঝতে পারবে ততক্ষণ কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। তার আগে সবচেয়ে প্রধান যে বিষয়টা হয়, অঙ্ক করার আগে অঙ্ক পড়লাম পুরোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপরে গিয়ে আর কিছুই বুঝতে পারছি না, এরকম করলে হবে না। অঙ্ক ধাপে ধাপে পড়তে হবে। এবং অঙ্ক শুরু করার আগে সবার প্রথম যেটা দরকার সেটা হলো ওই অঙ্কের একটা রূপরেখা তৈরি করে নেওয়া। যেমন আমরা কোথাও বেড়াতে গেলে আগে থেকেই সিলেক্ট করে নিই কোন পথে কিভাবে আমরা সেই জায়গায় যাব, তারপরে সেই পথ দিয়ে আমরা চলে যাই। ঠিক তেমনি অঙ্ক করার আগে ওই অঙ্কটা ঠিক কিভাবে করা যেতে পারে তার একটা রূপরেখা তৈরি করে নেওয়া, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এখানে যেমন বলছে যে সীমা একটি সংখ্যা লিখেছে যা দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে তার 3 গুণ, 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের চেয়ে সেটি 5 ছোট। তো আমরা ধরি সীমার লেখা সংখ্যাটি সমান x। দেখো দুটো জিনিস এখানে আছে, একটা হলো সংখ্যাটির দ্বিগুণ আর একটা হলো সংখ্যাটির 3 গুণ। তাহলে সংখ্যাটির আমরা এগুলো ছোট্ট ছোট্ট ধাপে ধাপে করে নেব। সংখ্যাটির দ্বিগুণ সমান 2x, আমি আগেই বলেছিলাম দ্বিগুণ মানে 2 মানে 2, তাহলে 2 গুণ করে দিতে হবে। আর কি আছে এখানে, সংখ্যাটির 3 গুণ 3x দেওয়া হলো। এবার আমরা শর্তানুসারে লিখব, বা তোমরা প্রশ্নানুসারেও লিখতে পারো, যেহেতু এটা প্রশ্নে আছে। শর্তানুসারে বলেছিল যে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে হলো 2x, তার সাথে 2 যোগ করা হলে তা সংখ্যাটির 3 গুণের থেকে 5 ছোট মানে কম। এই সমীকরণ তৈরি করে নিলাম। এবার কাজ হলো আমাদের সমাধান করা। সমাধানটা ঠিক আমি আগে যে নিয়ম বলেছি সেই নিয়মেই হবে, অর্থাৎ এখানে আমরা x এর মান বের করব। তো যে মানটা আমরা বের করতে চাই সেগুলোকে কোথায় নিয়ে আসবো, বাম দিকে নিয়ে আসবো। তাহলে এদিকে 2x আছে, বাম দিকে 2xটা রেখে দিলাম। ওইদিকে 3x কে আমি বাম দিকে নিয়ে আসতে চাই। 3x এর চিহ্ন আগে কিছু নেই মানে কি বলেছিলাম, প্লাস। তাহলে যদি ওই সমানের ডান দিকে প্লাস থাকে, বাম দিকে নিয়ে এলে কি হবে, মাইনাস। এদিকে -5 আছে, রেখে দিলাম। এবার এই সংখ্যাগুলোকে আমি যেটার মান বের করবো সেটাকে বাম দিকে রাখতে হবে, বাকিগুলোকে সব ডান দিকে কনভার্ট করে দিতে হবে। তাহলে আমি যদি এই 2টাকে ওই দিকে নিয়ে যাই, 2 এর চিহ্ন কি আছে, প্লাস, ওই দিকে গেলে কি হবে, মাইনাস। এবার দেখো এখানে হলো +2x আর এটা হলো -3x। যখনই দেখবে সমাধানের ক্ষেত্রে দুটো বিপরীত চিহ্ন যুক্ত, তখন মনে রাখবে আমাদের বিয়োগ করতে হবে এবং যে বড় তার চিহ্নটা বসাতে হবে। এই ক্ষেত্রে দেখো 2x ওর চিহ্ন কিছু নেই মানে কি আছে প্লাস, 3x তার চিহ্ন মাইনাস। তাহলে এই ক্ষেত্রে বড় 3x ওর চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম। 3টে x থেকে যদি আমরা 2টা x বাদ দিই কি পড়ে থাকে, একটা x। আর এইদিকে দেখো -5 এবং -2 দুটো একই চিহ্ন যুক্ত, যখনই একই চিহ্ন যুক্ত হবে তখন যোগ হবে এবং ওদের চিহ্নটা বসে যাবে। যেহেতু মাইনাস আছে তাই মাইনাস দিলাম, 5 আর 2 যোগ করলে 7, মাইনাস মাইনাস কেটে গেল। এবার উত্তর লিখে দাও। অতএব সীমার লেখা সংখ্যাটি হয়ে গেল। এটা গেল এক দাগে। এবার 2 দাগে যাক। এবার দুই দাগে যাওয়া যাক। প্রত্যেকটা অঙ্কগুলো যেহেতু আমি ধরে ধরে করাতে চাইছি তাই কিন্তু ভিডিওটা একটু বড় হবে, বিরক্ত বোধ করলে হবে না, কারণ শিখতে গেলে তোমাকে সময় ইনভেস্ট করতেই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এক দাগটা বুঝতে পারলে, দেখো এবার 2 দাগের অঙ্কটা কিভাবে করবে। 2 দাগের অঙ্কে বলা আছে যে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের মাঝের সংখ্যার থেকে 5 বিয়োগ করলে, যাদের যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি লিখি। তো এই একটা না পড়লে কিন্তু আমরা এই অঙ্কটা সম্পর্কে কোনো কিছু বুঝতেই পারবো না। সেই জন্য আমাদের ধাপে ধাপে কিভাবে অঙ্কটা শুরু করব সেটা শিখতে হবে। যেমন প্রথমেই আমাদের বলা ছিল ক্রমিক সংখ্যা, তাহলে প্রথমে আমাদের জানা দরকার ক্রমিক সংখ্যাটা কি। ক্রমিক সংখ্যাটা কি যদি আমরা না জানি তাহলে অঙ্কটা শুরু করব কিভাবে।
যেমন আমি কিছু ক্রমিক সংখ্যা লিখছি, ধরো 2 3 4 5 7 8 13 14 15, এরকম ভাবে আমি তিনটে জোড় নিলাম আর কি। এক্ষেত্রে দেখো প্রথমে যদি 2 হয় তো তারপর একটা 3 এবং তারপর একটা 4। আমাদের এই যে সমীকরণ গঠন ও সমাধান, সেখানে কিন্তু একটাই চলরাশি ব্যবহার করা যাবে, তার বেশি কিন্তু নয়। তাহলে একটা চলরাশি যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ঠিক এই প্রথমটার সাহায্যে বাকিগুলো বের করার চেষ্টা করতে হবে। এখানে 2 আছে, পরেরটা দেখো 3 আছে, 3টা কি করে পেলাম না 2 + 1 করে। 4টা কি করে পেলাম দেখো 2 + 2 করে। একই রকম ভাবে যদি এদিকে যাই, এটা ভুল হলো, 6 7 8 হবে, 6 + 1 এবং এখানে 6 + 2। এখানে যদি করা হয় তাহলে দেখো 13 + 1 13 + 2। তাহলে যদি আমরা এখানে x নিই তাহলে পরেরটা কি হবে বলো দেখি, x + 1 এবং তারপরেরটা x + 2। এই হলো তোমাদের মূল বিষয়বস্তু। তাহলে ক্রমিক সংখ্যা যে তিনটে দেওয়া আছে সেগুলোকে আমরা কিভাবে ধরতে পারি, x, x + 1 আর x + 2। এবার আমরা ধীরে ধীরে ওই শর্তগুলো লিখবো। আগে ক্রমিক সংখ্যা তিনটে লিখে নিই, পরের কন্ডিশন আবার পড়বো, আবার বুঝবো। ধরি ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে x, x + 1, x+, আচ্ছা কেন ও দিদি যেহেতু তিনটে বলছে, ও x + 2। এবার সংখ্যাগুলির যোগফল, যেহেতু ওরা বলেছিল তিনটি সংখ্যার যোগফল, তাহলে যোগফলটা কি হবে, প্রথম সংখ্যা x যোগ দ্বিতীয় সংখ্যা x + 1 যোগ তৃতীয় সংখ্যা x + 2। এগুলো যোগ করে কি পাচ্ছি, এর চিহ্ন প্লাস প্লাস প্লাস, একই রকম চিহ্ন হলে যোগ হয়, ওদের চিহ্ন বসে, যেহেতু প্রথমে লিখবো তাই প্লাস আমরা লিখবো না। তাহলে 3x, একটা x, দুটো x, 3x, 3x + 2 আর 1 3। তাহলে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করে নিলাম। আর কি বলেছিল, সংখ্যাগুলির যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটির মাঝের সংখ্যার দ্বিগুণ হয়। মাঝের সংখ্যা কোনটা, x + 1। তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণ, মাঝের সংখ্যাটা কত, x + 1, ওর দ্বিগুণ মানে ওর সাথে 2 গুণ হবে। গুণ করলে কি হবে, ব্র্যাকেটের বাইরে যদি থাকে তাহলে দুটোরই সঙ্গে গুণ হয়। তাহলে 2 একবার x এর সাথে গুণ হবে, 2 1 2x + 2 1 2। এবার লিখি শর্তানুসারে, কি শর্ত দেওয়া আছে, শর্তানুসারে সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে তা মাঝের সংখ্যাটার দ্বিগুণ হয়, অর্থাৎ 2x + 2 হয়। অঙ্কটা আরেকবার একটু পড়ে নাও, আমি একটু দেখে নিই। তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়, লিখে দিলাম, বেশি হয় মানে যোগ করতে হবে। এবার অঙ্কটা করা যাক। আর এইদিকে কি থাকছে, 3x, এর চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, বিপরীত চিহ্ন যুক্ত, বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন বসাতে হবে। 5 বড় তাই চিহ্ন মাইনাস বসালাম, 5 থেকে 3 বার দিয়ে দিলে 2 পড়ে থাকবে। এখানে 2x আমি রেখে দিলাম, এই 2 চিহ্ন প্লাস, 11 চিহ্ন প্লাস, একই রকম চিহ্ন যুক্ত হলে ওদের চিহ্ন বসে যায় এবং যোগ করতে হয়, 11 আর 2 13 হলো। আমাদের মূল উদ্দেশ্যটা কি, এখান থেকে কি বার করব, x এর মান বের করব। তো যার মান বের করব সেগুলো বাম দিকে, বাকিগুলো সব ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে এইদিকে 3x আর ওইদিকে 2x কে বাম দিকে নিয়ে এলে এর চিহ্ন প্লাস, এদিকে এলে -2x, ওইদিকে আগে থেকে 13 ছিল রেখে দিলাম, এইদিকের -2 ওইদিকে নিয়ে গেলে +2। और এবার এটা প্লাস,
এর চিহ্ন প্লাস আর ওর চিহ্ন মাইনাস, বিপরীত চিহ্ন যুক্ত, যে বড় তার চিহ্ন বসাতে হবে। যেহেতু প্লাস তাই প্রথমে আমরা লিখবো না। 3টে এক্স থেকে 2টো এক্স যদি বাদ দেওয়া হয়, একটা এক্স পড়ে থাকে, 13 আর 2 যোগ করলে। দেখো আমাদের ক্রমিক সংখ্যা 3টে আমরা লিখেছিলাম এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2। তো এক্স এর মান যখন পেয়ে গেলাম তখন বাকিগুলো তো অনায়াসে লিখতে পারবো। অতএব ক্রমিক সংখ্যা 3টি ক্রমিক সংখ্যা 3টি 15, 16 ও 17। বোঝা গেল? এতটাই সহজ এই ধরনের অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো। এক একটা অঙ্ক করে কিন্তু এইভাবে বলা যায় না, তো আরো কয়েকটা অঙ্ক করা যাক, তাহলে বিষয়টা আরো ভালো করে বোঝা যাবে। 3 দাগের অঙ্ক দেখো, বলছে যে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। আমি এমন একটি সংখ্যা লিখি যার 1/3 থেকে 1/4 এক কম। দেখা যাক তাহলে। ধরি সংখ্যাটি সমান এক্স। এবার 3 দাগ হবে। ধরি সংখ্যাটি সমান এক্স। সংখ্যাটির 1/3, আমি প্রথমেই বলেছিলাম অর্ধাংশ, 1/3, 1/4, 1/5 বললে কি হয়? 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ ওই 3 দিয়ে এক্স এর ভাগ হবে। তাহলে 1/3 মানে x/3। সংখ্যাটির 1/4 সমান x/4। এবার দেখো শর্তে কি বলেছিল? 1/3 থেকে 1/4 এক কম। যদি বলা হয় যে আমার থেকে তোমার টাকা 2 টাকা কম, তার মানে কি আমার টাকা থেকে তোমার টাকা বাদ দিলে 2 টাকা পড়ে থাকবে। ঠিক একই রকম ভাবে যেহেতু এর থেকে এটা এক কম, তাই এই x/3 থেকে x/4 বাদ দিলে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। তাহলে শর্তানুসারে ওই x/3 মাইনাস x/4 সমান 1। এবার ভগ্নাংশ থাকলে সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমরা এগুলোকে লসাগু করব। যেহেতু 3 এবং 4 পরস্পর মৌলিক মানে এদের মধ্যে কোনো মিল নেই, তাই এই দুটোর গুণফলই লসাগু থাকবে। 3 এ 4 12 লসাগু হলো। এরপরে নিয়ম হলো এখানে যে থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 3 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 4 হয়। সেই 4 ওর উপরে গিয়ে গুণ হয়। 4 1 4 এক্স, মাঝখানে মাইনাস মাইনাস দিলাম। 4 দিয়ে 12 ভাগ করতে হয়, কত হয়? 3। সেই 3 উপর এক্স এর সাথে গুণ হয়। 3 ইন্টু এক্স 3x, আর এদিকে 1 আছে 1 লিখে দিলাম। এবার তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন আসতে পারে যে না, আমি তো এরকম জানি না, আমি তো এরকমভাবে কোনাকুনি গুণ করাই শিখেছি, এই 4 এখানে গুণ হয়, এই 3 এখানে গুণ হয়। হ্যাঁ, এই নিয়মটা ঠিক, কিন্তু এটা দুটোর জন্য খাটে। কিন্তু যখন তুমি 3টে 4টে বা 5টা নিয়ে কাজ করবে তখন কিন্তু আর ওই নিয়মটা কাজ করবে না। তো আমি যখন তোমাকে শেখাতে চাইছি একটা নিয়মেই সবগুলো বেঁধে রাখতে চাইছি, অর্থাৎ তুমি পার্টিকুলার 4-5টা নিয়ম শিখলে কোনটা কোথায় অ্যাপ্লাই করবে সেটা তুমি জানবে না, আমি এরকমটা ঠিক চাইছি না। তাই ছোট হলেও আমি ঠিক সেই মূল পদ্ধতি অনুযায়ী করানোর চেষ্টা করছি। এবার যেহেতু আমরা এক্স এর মানটা বের করব, তাই এইদিকে 12টাকে আমরা রাখবো না, 12 ওইদিকে নিয়ে যাব। এখন বলো তো দেখি 12 নিচে আছে মানে কি আকারে আছে? ভাগ আকারে আছে। তাহলে ওইদিকে গেলে কি হবে? গুণ হবে। তাহলে এইদিকের 12 ওইদিকে গিয়ে গুণ হবে, এইটুকু যদি বুঝতে পারলাম আমরা। এরপরে এই দুটো নিয়ে কাজ করব। দেখো 4x থেকে যদি 3x বাদ দেওয়া হয়, একটা x পড়ে থাকে। এই দিকের 12 ওদিকে গেলে গুণ হবে, 1 গুণ 12, और x সমান 12। অতএব আমার লেখা সংখ্যাটি আমার লেখা সংখ্যাটি 12 হয়ে গেল। এরপরে 4 দাগ। 4 দাগে বলছে যে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে
1/4 এক কম, না ভুল করলাম। আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার লব থেকে 2 বড়, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 ও হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। অঙ্কটা আরো একবার পড়া যাক। এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর লব থেকে 2 বড়, হর লব থেকে 2 বড়, লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। চলো শুরু করা যাক। যেহেতু ভগ্নাংশ বলে দিয়েছে যে ওর হরটা লবের থেকে 2 বড় বা বেশি, তাই আমরা প্রথমে কি ধরে নেবো, যার থেকে বড় বলছে, যার উপর ডিপেন্ডেন্ট, আমরা সেটাই ধরে নেব। তুমি চাইলে হরটা ধরে নিয়ে লবটা বার করতে পারো, কিন্তু প্রশ্নে যেহেতু আমাদের লবের ভিত্তিতে হর বলা আছে, তাই আমরা আগে লবটা ধরে নেব। তাহলে ধরি ভগ্নাংশটি লব সমান এক্স, অতএব ভগ্নাংশটি হর সমান কি হবে, যেহেতু হরটা লবের থেকে 2 বড় বা বেশি, তাহলে আমরা কি করবো, বেশি বা বড় বললে কি করি আমরা বলো, যোগ করি। তাহলে এখানে কি হবে, এক্স প্লাস 2, অতএব ভগ্নাংশটি সমান কি হয়, লব বাই হর। এখানে লব মানে কত, এক্স, আর হর মানে কত, এক্স প্লাস 2। এবার আমাদের দ্বিতীয় কন্ডিশনে যাওয়া যাক। দ্বিতীয় কন্ডিশনটা বলেছিল যে লব থেকে যদি আমরা লবের সঙ্গে যদি 3 যোগ করি এবং হর থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে ভগ্নাংশটি 7/3 এর সঙ্গে সমান হয়। এই 7/3 এর সঙ্গে সমান হয় বলতে অ্যাকচুয়ালি 7/3ই হয় বোঝাতে চাইছে, একটু ঘুরিয়ে বলেছে যাতে আমরা বুঝতে না পারি। তাহলে শর্তানুসারে ভগ্নাংশটির লব এক্স, তার সাথে কত যোগ করা হবে, 3, এবং ভগ্নাংশটির হর এক্স প্লাস 2, তার থেকে 3 বিয়োগ করা হবে, করলে ভগ্নাংশটি 7/3 হয়। এবার অঙ্ক করা যাক। সমীকরণ কিন্তু আমরা তৈরি করে ফেললাম, এবারে আমাদের মূল যে কাজ সেটা হলো সমাধান করা। তো সমাধান করার আগে পুরোপুরি আমরা কোনাকুনি গুণ করে এক্সগুলো সেপারেট করব। চলো করা যাক। উপরে এক্স প্লাস 3 আর নিচে এক্স মাইনাস, এটা যেহেতু প্লাস 2 আর এটা মাইনাস 3, বিপরীত চিহ্ন যুক্ত হলে যে বড়টার চিহ্ন বসবে, বসিয়ে দিলাম, এবং বড়টার থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে যদি আমরা 3 থেকে 2 বাদ দিই, কত পড়ে থাকে, 1, আর এটা 7/3। এবার আমরা কোনাকুনি গুণ করব। দেখো, এই 7 দিয়ে গুণ করে বাম দিকে রাখতে পারি, আবার 3 দিয়ে গুণ করে বাম দিকে রাখতে পারি, কিন্তু যদি আমরা মাইনাসের ঝামেলা এড়িয়ে যেতে চাই, যদি সমস্যায় না পড়তে চাই, তাহলে যেটা গুণ করে এক্স এর মান বড় হবে সেটাকে আমরা বাম দিকে রাখবো। অর্থাৎ এই দিকে যদি গুণ করা হয় তাহলে দেখো 3 ইন্টু এক্স 3x হয়, আর 7 ইন্টু এক্স 7x হয়। তাহলে আমরা 7xটাকে কিন্তু বাম দিকে রাখবো। গুণ করা যায়। এবার এই 7টা গুণ করা হলে 7 কিন্তু শুধুমাত্র এক্স এর সঙ্গে গুণ হবে না, 7টা আবার -1 এর সাথে গুণ হবে। তাহলে প্রথমে গুণ করি, 7 ইন্টু এক্স 7x, মাঝখানে মাইনাস, মাইনাস দেওয়া হলো, 7 গুণ 1, 7 1 7, সমান হচ্ছে সমান দিয়ে দিলাম। 3 দিয়ে গুণ করবো, 3 ইন্টু এক্স 3x, মাঝখানে যোগ আছে যোগ দিলাম, 3 ইন্টু 3 3 9। এবার সেই একই রকম প্রশ্ন নিজেকে করতে হবে, কিসের মান বার করতে চাই, এক্স এর মান। তাহলে এক্স গুলো সব বাম দিকে, বাকিগুলো সব ডান দিকে নিয়ে যেতে হবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি যেমন নিজেকে প্রশ্ন করে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক তেমনি তোমাদের অঙ্ক করার সময় নিজেদের কিন্তু ওইভাবে স্টেপ বাই স্টেপ প্রশ্ন করতে হবে, তবেই কিন্তু তুমি ভালো করে অঙ্ক করতে পারবে। এবারে স্টেপ বাই স্টেপ কটা দিন আর করবে, যখনই তোমরা নিজেরা ভালো করে বুঝতে পারবে, নিজেরাই করতে পারবে, তখন দেখবে এগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে, আর তোমাদের এইভাবে করার কোনো প্রয়োজনই হচ্ছে না। তাহলে এইদিকে 7x রেখে দিলাম, ওইদিকে 3x এইদিকে নিয়ে এলে -3x হবে। ডান দিকে আগে থেকে 9 আছে, রেখে দিলাম, এইদিকের -7 ওদিকে গেলে +7। সেম প্রশ্ন, এটা প্লাস এটা মাইনাস, বিপরীত চিহ্ন যুক্ত অর্থাৎ বিয়োগ হবে, যে বড়দের চিহ্ন বসবে, চিহ্ন প্লাস, আমরা প্রথমে প্লাস দিই না। তাহলে 7টা x থেকে 3টা x বাদ দিলে 4টে x পড়ে থাকে, এটাও প্লাস এটা প্লাস,
যোগ হবে 7 আর 9 16। আমি লাভ টেনে এদিকে করে দিচ্ছি। আর আমি বার করবো কিসের মান, এক্স এর মান। এক্স সমান এক্স এবং 4-এর মাঝখানে কিছু নেই মানে কি আছে বলো, আগেই তো বলে নিয়েছিলাম গুণ আছে। তাহলে এই দিকের চারদিকে গেলে কি হবে, ভাগ, ভাগ মানে করে যায় নিচে যাবে। তাহলে এদিকে 16/4, 4 16 আর এক্স সমান 4। তাহলে এক্স এর মান 4 বেরিয়ে গেল। কিন্তু আমাদেরকে এক্স এর মান বার করতে হবে, আমাদের তো বার করতে দিয়েছিল ভগ্নাংশ, অর্থাৎ এক্স এর মান বের করে যে সব অঙ্কের উত্তর বেরিয়ে যাবে এরকমটা কিন্তু না। তাই অঙ্কের এই শেষ পর্যন্ত করার পরে তোমার অঙ্কটা আরও একবার পড়ে নিতে হবে যাতে তুমি এই ভুলগুলো না করো, কারণ উত্তর লেখার ক্ষেত্রেও কিন্তু নাম্বার থাকে। যদি তুমি উত্তরটা না লেখো সেই ক্ষেত্রে তোমার 1 নাম্বার কিন্তু কাটা যেতে পারে। তাই আমাদের যেহেতু ভগ্নাংশ বের করতে হবে তাই লিখছি অতএব ভগ্নাংশটি সমান কি লব বাই হর, এক কথা এক্স বাই এক্স প্লাস 2। এক্স মানে কত 4, 4/4 প্লাস 2 কত 4/6। এটাই আমাদের অ্যান্সার। চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং তোমাদের যদি এটা তো আমি করবোই, এরপরে আরও অনেকগুলো পার্টে ভিডিও আসবে, একসঙ্গে করলে অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও বিরক্তিবোধ হবে। সেই জন্য পার্টে পার্টে ভাগ করছি। এটা পার্ট 1 হলো, এরপরে পার্ট 2, পার্ট 3 এরকমভাবে যতগুলো পার্ট করা সম্ভব সেগুলো করব। আর তোমাদের যদি কারো কোনো চ্যাপ্টারে বিশেষ করে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলবে, অবশ্যই আমি সহজ সরলভাবে ইমপ্রুভ ম্যাথ চ্যানেলে আবার নিয়ে আসবো। ইমপ্রুভ কথার মানে হলো উন্নতি করা। তুমি ইমপ্রুভ ম্যাথ দেখবে এবং তোমার ম্যাথে উন্নতি হবে না, এটা কখনো হতেই পারে না। অর্থাৎ কোনো মাতাল যদি বলে যে আমি মদ খাই তার নেশা হয় না, এটা যেমন কোনোদিন সম্ভব না, ঠিক তেমনি তোমরা যদি ইমপ্রুভ ম্যাথ দেখো তাহলে ম্যাথের সমস্যা যে তোমাদের কাটবে না এটা কোনোদিন মেনে নেওয়া যেতেই পারে না। ব্যাস চলো।